হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, কিন্তু আমার মনের দিক থেকে অতটা ভালো নেই, আর শরীরের দিক থেকে তো একদম ভালো নেই। কারণ মানে অনেক কষ্টের মধ্যে আছি এখন। আর অনেক দিন হয়ে গেল তোমাদের বড় ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে মনটা একটু ভালো হয়েছে, মানে ভালো আছি এখন, একটু মোটামুটি ভালো আছি। তো তার জন্য আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটু আমার মানে পরিবারের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেক দিন হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পারিনি, আর শর্ট ভিডিও দিচ্ছি। সেগুলো ওই পুচকি, তারপরে গুলু, ওরাই করে থাকে। আমি একদিন বৃষ্টি হচ্ছিল, মনটা একটু ভালো হয়েছিল, তার জন্য আমি করেছিলাম, কিন্তু এখন আমি আর মানে শর্ট ভিডিও বানাইনি, ওরাই করে। আর কারণ মনটা আমার এখনও ভালো মানে হয়নি, তার জন্য মনের দিক থেকে ভালো নেই বলে আর ভিডিও করতে পারছি না। তো মন ভালো নেই নিয়ে তো আর বেঁচে থাকা যায় না, মনকে ভালোও রাখতে হবে, মন খারাপও হবে, আনন্দের মানে আনন্দ দুঃখ কষ্ট সবই আসবে, সব কিছু মানে মনের মধ্যে নিয়েই বেঁচে থাকতে হবে। তো মানে এটা এমন একটা কষ্টের মানে দিনটা যাচ্ছে আমার। তো এই কষ্ট মানে ভোলার নয়, কারণ যতদিন আমি বেঁচে থাকবো এই কষ্ট আমার মানে সারা জীবন আমাকে বয়ে নিয়ে চলতে হবে। তো তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে আমার দাদা আর আমি, আমার দাদা একটা ভিডিওতে আমার মানে এসেছিল, সেই মানে দুর্গাপুজোর পরে আমাদের মাংস হয়েছিল, সেই ভিডিওতে আমার দাদা আছে, তোমরা দেখলে দেখতে পারো। এই কচ্ছপের মাংস হচ্ছিল, আমার দাদা কচ্ছপ মানে কাটছিল, আর আমি দেশি মুরগি মানে রান্না হচ্ছিল, আমি সেটা করছিলাম, আমার দাদা আর আমি দুজনে। তো সেখানে গেলেই দেখতে পাবো আমার দাদাকে, সেই ভিডিওটা দেখলে। তো সেটাই আমার দাদা, আমার দাদা আর আমি, আমরা দুই ভাই বোন। তো আজকে সেই দাদা আজ আমার নেই, কারণ আমার দাদার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাই ফোটার দিনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার মানে দাদা মারা গেছে। তো অনেক দিন হয়ে গেল, নভেম্বরের 29 তারিখ মারা গেছে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ভাইফোঁটার দিন, তোমরা তো জানো ভাইফোঁটার মানে মনে হচ্ছে 15ই নভেম্বর পড়েছিল, 15ই নভেম্বর। আর 29শে নভেম্বর আমার মানে দাদা মারা গেছে। হসপিটালে ভর্তি ছিল, প্রথমে ওই মেছোগ্রাম বড়মা হসপিটালে ভর্তি করা হয়েছিল। তারপরে ওখানে তো ভালো চিকিৎসা পায়নি আমার দাদা ওখানে। তো তারপরে আমি অন্য জায়গায় ডাক্তারবাবুকে ফোন করে ডাকলাম, উনি গিয়ে দেখেছিলেন আমার মানে দাদাকে। দেখার পরে উনি বললেন যে পেশেন্ট ভালো নেই। তারপরে উনি যে নার্সিংহোমে কাজ করে ওইখানে নিয়ে গেলাম, মেদিনীপুরে। মেদিনীপুরে নির্ণয় নির্ণয় ওখানে ভর্তি করেছিলাম। ওইখানে ভর্তি করার পরে 3 দিন মতো মানে বেঁচে ছিল, তারপরে আমার দাদা মারা যায়। তো সেই কারণেই এতদিন পর্যন্ত আমার ফ্যামিলির কেউ এতটা মানে মনের দিক থেকে এতটা কেউ ভালো নেই। বৌদি, বাবা মা, তারপরে দাদার বাচ্চারা তো একদম ছোটো ছোটো, ওই বরুণ পুচকি, তাদেরকে তো তোমরা চেনো সবাই। তার জন্য তোমাদের মানে বড় ভিডিও আমি দিতে পারিনি। হয়তো তোমাদেরও জানতে ইচ্ছে করছে যে কি হলো হঠাৎ করে, মানে বড় ভিডিও বন্ধ করে দিলাম কেন, তোমাদেরও হয়তো জানতে ইচ্ছে করছে। তার জন্য আমিও ভাবলাম যে তোমাদের একটু জানাই আমার মানে মনের দিক থেকে আমি কতটা মানে খারাপ অবস্থায় আছি। তো তার জন্য আজকে কথা বলার কারণ এটাই। তো অন্যান্য বড় ভিডিওগুলো মানে দেখাই তোমাদের, এইখানে রান্না হচ্ছে, এইখানে সবজি কাটছি, সবজি তুলছি, ফুলের বাগান দেখাচ্ছি, বাগানে যাচ্ছি, হ্যান ত্যান তোমাদের দেখিয়ে থাকি। তো আজকে ভিডিওটা ভাবছি বসেই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো তাই আমি এখানে ছাদে চলে এসেছি, এইখানে বসে আছি, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো অ্যাক্সিডেন্টটা কী কারণে হয়েছিল সেটা তোমাদের একবার বলি, না হলে তোমরা জানবে কী করে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে।
তো সেই দিনকে ছিল ভাইফোঁটা, দাদা গিয়েছিল বাজার করতে। তো রাস্তা পারাপার হচ্ছিল, দিয়ে মারুতি গাড়ি এসে মানে ধাক্কা মারে। তো ধাক্কা মানে মেরে দাদা গাড়ির ভেতরে ঢুকে গেছে। ওদের দাদাকে টেনে টেনে পুরো 100 মিটার মতো টেনে নিয়ে গেছে, দিয়ে এমনি বনের জঙ্গলের দিকে ফেলে দিয়েছে গাড়িটা। বাড়িটাও বনের দিকে চলে গেছে, দাদাকেও বনের দিকে ফেলে দিয়েছে। তো তারপরে আমাদের বাড়িতে খবর আসে। তারপরে আমার আরেকজন দাদা আছে, কাকুর ছেলে, ও যায়, ওর ছেলে যায়, ওরা গিয়ে নার্সিংহোমে ভর্তি করেছিল, ওই মেচোগ্রাম বড় মা হসপিটাল। ওটা তো একদমই ভালো না। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যার যত অসুবিধা হোক যাই হোক, ওই হসপিটালে কখনো নিয়ে যাবে না। ওখানে আমি নিজের চোখে দেখছি, মানে অনেকজনকে চিকিৎসা না করেই মেরে দিচ্ছে। বলছে না যে তোমার রোগী সুস্থ নেই বা কিছুই বলছে না, মানে দেখে যাবে, তারা রুগী দেখে যাবে, মানে 10টার সময় একবার দেখবে, 4টার সময় একবার দেখবে, কিন্তু তার মধ্যে ওরা হয়তো রুগী, মানে আমার দাদা ভর্তি ছিল, আইসিইউতে ভর্তি ছিল, ভেন্টিলেশনে ছিল। তো দুবার দেখা করতে দিত। তো তার মধ্যে তুমি কি করে বুঝবে যে কতটা কেমন আছে? তো আইসিইউর নিয়ম এটাই যে দুবার করে দেখা করতে দেয়, মানে নার্সিংহোমে, সব নার্সিংহোমে একই নিয়ম যে 10টার সময় একবার আর বিকেল 4টার সময় একবার। তো ওই নার্সিংহোমটা আমার একদমই পছন্দ নয়। আর ওখানে মানে হয়তো আমার কাছাকাছি, আমার বাড়ি তো পশ্চিম মেদিনীপুর। তো যারা আমার এই পশ্চিম মেদিনীপুরে বা পূর্ব মেদিনীপুরে যারা আমার ভিডিও দেখে থাকো, তোমাদের সবাইকে আমি মানে হাত জোড়ো করে অনুরোধ করে রিকোয়েস্ট করছি, তোমরা কোনোদিনও ওই বড়মা নার্সিংহোমে কোনোদিন ভর্তি করবে না। অন্য কোথাও ভর্তি করবে, কিন্তু ওখানে ভর্তি করবে না। আমার দাদাকে যে ডাক্তারবাবু দেখেছিল, প্রথম দিনে দেখে তারপরে উনি বেড়াতে চলে গেছিলো, বাইরে ছিল না। তো ওই আমার দাদাকে যখন ভর্তি করা হয়েছিল ওই নার্সিংহোমে, তো আমি তো তখন ছিলাম না, আমার ওই কাকুর ছেলে দাদাকে ভর্তি করেছিল। তো আমি তো তখন ডাক্তারবাবুকে দেখিনি। আজ এই ডাক্তারবাবু দেখেছিল, উনি ছিল না, বেড়াতে চলে গেছিলো। তো উনি হয়েছে, ওনার নাম হলো ওই ভাস্কর রায়। উনি আর ওনার স্ত্রী মেনলি ওই হসপিটালটাকে চালায়, মানে নার্সিংহোম, মানে লিখে রেখেছে হসপিটাল, কিন্তু ওটা নার্সিংহোম। ওরাই মানে মানুষের জীবন নিয়ে খেলা করে, টাকার ব্যবসা চলছে ওখানে। আমি অনেকের মুখেই শুনেছি যে ওখানে মানুষের চিকিৎসা ভালো মানে করে না, মানে ফেলেই রাখবে, বলবে না যে সুস্থ হয়ে যাবে বা কিছু বলবে না, কিন্তু মানুষকে যদি একবার ভর্তি করা হয় একদম ছাড়বে না ওরা। ওই যে স্বাস্থ্যসাথী কার্ড বলে, ওই কার্ডে চিকিৎসা করে। তোমার কার্ডের টাকা যতদিন না শেষ হয়, রুগী ততদিন তারা দেখবে, ছাড়বে না, একদম ভালো হলেও ছাড়বে না। আর যাদের সিরিয়াস অবস্থা তাদের মানে তারা তো না মারা যাওয়া পর্যন্ত ছাড়ছে না, এভাবে ওরা ব্যবসা চালাচ্ছে। তো আমার দাদার যে সমস্যাগুলোর কারণে মারা গেছে, তো ফুসফুসে মানে পাঁজরা হাড় ভেঙে ফুসফুসে ফুটো হয়ে গেছিলো, আর মাথা ফেটে, মাথার মানে ডিপ হয়ে ফেটেছিল, মাথার চামড়া নাকি ঝুলে গেছিলো। তো মাথাটা আমি দেখিনি, আর ফুসফুসে লাংসে ধাক্কা মেরে, পাঁজরা হাড়া ধাক্কা মেরে ফুসফুসিতে ফুটো হয়ে গেছিলো। মানে ওরা মানে ওই ডাক্তারবাবু থাকলে হয়তো কিছু হতো, কিন্তু যে রোগ, মানে যে রোগটা হয়েছে সেই রোগের যদি না ডাক্তার থাকে, তাহলে মানুষ মানে অন্য অন্য ডাক্তারবাবু কী করে বুঝবে যে এই রোগের এই ওষুধটা দিতে হয়? তো আমার দাদার সমস্যাটা অন্য কিছু। আর যারা মানে সেখানে মানে কীরকম ডাক্তার আছে বলো তো, যারা ওই প্র্যাকটিস করছে, একদম ছেলে ছেলে ডাক্তারগুলো, একদম তাদের হয়তো ওই 25-26 বছর এরকম বয়স হবে, এইরকম সব ডাক্তারবাবু আছে। তাদের কতটা অভিজ্ঞতা বলো আমাকে, তাদের কতটা অভিজ্ঞতা, মানে তারা এইরকম রোগীকে চিকিৎসা করতে পারে? তো যেটার সমস্যা, তাহলে সেই ডাক্তার থাকা উচিত, নাহলে রোগীর ফ্যামিলিকে বলা উচিত যে তোমার যে সমস্যা হয়েছে ওই সমস্যার ডাক্তারবাবু এখানে নেই, তো অন্য কোথাও নিয়ে যাও, সেটা বলতে পারে। তো সেরকমভাবে কিছুই বলেনি আমাদের। তো যখন আমি একদম সিরিয়াস অবস্থা দেখলাম, তো তখন আমি অন্য একটা ডাক্তারবাবুকে, আমার বাবাকে যে দেখেছিল ওনাকে ফোন করে বলতে, অনেক করে রিকোয়েস্ট করতে উনি এসেছিল দেখতে। দেখেই বলল যে একদম ভালো নেই। উনি টাইম দিয়েছিল
ছ মানে 6 ঘন্টা, যে 6 ঘন্টার মানে ভেতরে তুমি যদি অন্য কোথাও নিয়ে যাও তো কিছু না কিছু হয়তো হতে পারে। আর ডাক্তারবাবু এটাও বলেছিল যে ভেন্টিলেশনের মানে নিয়ে যাওয়াটাই খুব রিস্ক। তো আমি সে রিস্ক নিয়ে মানে নিয়ে যাই। তো ডাক্তারবাবু যেখানে 6 ঘন্টা বলেছিল সেখানে আমার দাদা 3 দিন বেঁচে ছিল। তাহলে ওখানে তো 6 ঘন্টা কেন, 3 ঘন্টার মধ্যেও চলে যেতে পারতো, কিন্তু ডাক্তারবাবু 6 ঘন্টার পড়া মানে বলার পরেও 3 দিন ছিল আমার দাদা। তো যদি সেই ডাক্তারবাবু যেটা মানে বলেছিল আমাকে, আমি ডাক্তারবাবুকে অনেক আগে ফোন করে বলেছিলাম যে ডাক্তারবাবু এরকম অবস্থায় আছে, যে যেখানে চিকিৎসা হচ্ছে হোক। ডাক্তারবাবু তো বুঝতে পারে না যে ওখানে কীরকমভাবে চিকিৎসাটা হচ্ছে, তো আমরা দেখছি, আমরা বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু একটা কথাই বলেছিল যে ভেন্টিলেশনে রোগীকে বের করানোটা রিস্ক, তার জন্য আমি রিস্ক নিয়ে বের করাতে পারিনি আমার দাদাকে। তারপর আমাদের এইখানে একজন কাকু আছে, উনিও ওই কটক বা উড়িষ্যা ওদিকে রুগী নিয়ে যায়, মানে উনিও বাইরের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছে যে ভেন্টিলেশন রোগীকে বের করানোটা রিস্ক। তার জন্য আমি ভাবছি যে হয়তো এখানে আমার দাদা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার দাদা মানে ভেন্টিলেশন মুখে একটা পাইপ দেওয়া থাকতো, ওটা থাকলেও চেয়ে থাকতো, তারপরে ইশারা করে কথা বলার চেষ্টা করতো, কিন্তু ওরা ঠিক করে মানে ট্রিটমেন্টটা করেনি বলেই ওই ইনফেকশান হয়ে যায়, ওই লাংস মানে পুরোটা মানে পচে গিয়ে মানে পুজ বের হচ্ছে। যখন কি ওই ডাক্তারবাবু এসে দেখলো যে মানে খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে উনি বললেন, তখন আমি ওইখানে মেদিনীপুরে নির্ণয় নার্সিংহোমে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে 3 দিন টিকেছিল আমার দাদা, তারপরে এক্সপায়ার হয়ে যায়। তো যে ডাক্তারবাবুকে মানে আমার দাদাকে দেখলো, শেষে যে ডাক্তারবাবু দেখেছিল ওনাকে আমি মানে ভগবানের মতোই ভাবি। কারণ আমার বাবার যখন ওই স্ট্রোক হয়েছিল, আমার বাবাও পুরো মৃত্যুর সঙ্গে লড়ছিল। তো আমার বাবা মানে ধরতে গেলে মানে মরা মানুষটাকে সেই ডাক্তারবাবু বাঁচিয়েছে। তার জন্য আমি সেই ডাক্তারবাবুকে ভগবান হিসেবে মানে ভগবানই ভাবি তাকে। উনি হয়েছে পঙ্কজ কুমার সিনহা, উনি নির্ণয় নার্সিংহোমে কাজ করে। ওনার বাড়ি হয়েছে ঝাড়খণ্ড। খুব ভালো ডাক্তারবাবু, খুব। তো ওনার তুলনা মানে হয় না, এত ভালো ডাক্তারবাবু। তো তো উনি বলেছিলেন যে হয়তো আর মানে করতে আমি পারবো না, তো আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো মানে ভালো করার। উনি তো সব কিছুটাই জানতো। আমার বাবাকে এখনও ওনার কাছে দেখানো হয়। 20 সালে যখন করোনা হয় তখন উনি দেখেছিলেন আমার বাবাকে। তো উনি জানতেন যে আমার দাদা আর আমি সবসময় বাবাকে নিয়ে যেতাম। তো উনি আমাদের সঙ্গে খুব ভালো ওনার পরিচয় আছে। তো উনি সব কিছুটাই জানতো আমাদের ফ্যামিলির সম্বন্ধে। তো উনি মানে অনেক অনেক চেষ্টা করেছে, কিন্তু মানে ভালো করে তুলতে পারেনি। কিন্তু মানে এইখানে থেকেই মানে ওই বড়মা নার্সিংহোমে থেকেই তো পুরো শরীরটা পুরো মানে ওই মানে ইনফেকশান হয়ে গেছে। বলছে ডাক্তারবাবু আমাকে বলছে যখন ওইখানে নিয়ে গিয়ে যখন ডাক্তারবাবু পুরো পরিষ্কার করে, বলছে যে শরীর থেকে পুরো 1 কেজি 2 কেজি মতো শুধু পুঁজি বের করেছে। মানে ওই লাংসের কাছে পুরো মানে ফুটো যে হয়ে গেছিলো, ওখানে পুরো পচে গেছে। তাহলে মানুষ কী করে বাঁচবে? কিন্তু এরা এত অসভ্য, এই মানে বড়মা হসপিটাল, ওরা একটুও বলেনি যে ভালো হয়ে যাবে বা কিছু। তারপর ওই যে রিসেপশনের ছেলেগুলো থাকে না, এত অসভ্য ওই ছেলেগুলো, তো মানে বলার মানে ভাষা নেই ওদের সম্বন্ধে। বলছে একটা ছেলে বলছে যে কেন রুগীকে বের করে নিয়ে যাবে। একদিন বলছিলাম যে আমার রুগী ঠিক হচ্ছে না, আমি বের করে নিয়ে চলে যাবো। কোথায় নিয়ে যাবে? না, আমার যেখানে ভালো লাগবে সেখানে নিয়ে যাবো। না, কালকেই তো তোমার রুগীর ওই পেটের কাছে ফুটো করে ওইখানটার রক্ত বের করা হয়েছিল। তো বলছে কালকেই তোমার রুগীর মানে নল খুলে দেওয়া হবে, মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে, এরকম আমাকে বলছে, জানো। তাহলে আমি ভাবছি যে হয়তো ভালো হয়ে যাবে, তার জন্য আমি অন্য কোথাও নিয়ে যাইনি। তারপরে ওই ডাক্তারবাবু আমাকে বলেছে যে ভেন্টিলেশনের রুগীকে বের করানোটা খুব রিস্ক।
তার জন্য বের করে নিই। তারপরে অনেকেই বলেছে আমাকে যে ভেন্টিলেশনে থাকলে বের করানোটা ঠিক নয়, কিন্তু এরা যে এভাবে আমার দাদাকে মেরে ফেলবে আমি কখনোই ভাবতে পারিনি। মানে আমার দাদা বাঁচার অনেক চেষ্টা করছে, অনেক, যে সেও বুঝতে পারছে না যে যে সে চলে যাবে, কিন্তু অনেক চেষ্টা করছে আমাকে। আমি তো ছিলাম দাদার কাছে, সব দিনই যখন দেখা করতে যেতাম হাতটা ধরে রাখতো, আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল। আমি দাদাকে বলতাম যে না তুই ভালো হয়ে যাবি, তুই তারপরে তোকে আমি বাড়ি নিয়ে যাবো। যেমন বাবার সময় আমি ছিলাম যে বাবাকে সুস্থ করে নিয়ে এসেছি, দাদাকেও সুস্থ করে নিয়ে যাবো, কিন্তু আমি পারিনি আমার দাদাকে সুস্থ করে নিয়ে আসতে। এখন বেশি খারাপ লাগে কি বলতো, যে তার সংসার সে দেখতো আর আমরা যেমন ভালাই ছিলাম সেরকমই থাকতাম, কিন্তু এখন ওই দাদার দুটো বাচ্চা তো একদম ছোট না, আর ওরা এত দুষ্টামি করে কাউকে মানে না। এই বরুণ তো একটু বড় হয়েছে, ও কাউকে মানে না, দাদাকে একটু ভয় করতো, আর ও তো দশগ্রামে আমাদের সঙ্গে থাকতো, ওখানে আমাকে ভয় করতো, কিন্তু এখানে এসে একটু কাউকেই ভয় করে না। দাদাকে শুধু ছাড়া ভয় করতো, আর কাউকেই ভয় করেনি। এখন সবার উপরে তর্ক করে। তো কীভাবে যে আমি ওকে মানুষ করবো সেই চিন্তাই এখন আছি। আর তোমাদেরকে তো অনেক কিছু কথা এখনও বলাই হয়নি, কারণ তো ওখান ছেড়ে আমি এখানে চলে এসেছি। তো এখানে না দেখলেও নয়, আমার বাবা তো অসুস্থ, তোমরা জানো, বাবা হাঁটাচলাও করতে পারে না, কিছু না। আর সেই বাজার হাট বলো, তারপরে চাষবাস বলো, দাদা চাষবাসটা করতো। তার যদি বেশি খারাপ লাগে কি বলতো, এই বাচ্চা দুটোকে কী করে মানুষ করতো। তো বরুণ তো এখন হাই স্কুলে ভর্তি হয়েছে, 5-এ উঠেছে, ওর পেশাবুর সঙ্গে স্কুলে যায়। আর পুচকি এখন প্রাইমারিতে যায়। আগে তো ICDS-এ পড়তো, যেহেতু স্কুল সকালবেলাই হতো, এখন 10টার সময় স্কুল যায়। পুচকি একটু কথা শোনে, কিন্তু বরুণ কথা শোনে না, শুধু ওর পেশাবুর কথা একটু শোনে, নাহলে আর কোনো কথা শোনে না। তো এদেরকে যদি না আমি ঠিক করে মানুষ করতে পারি, কিন্তু লোক আমাকেই দোষ দেবে। কিন্তু যদি আমার দাদা থাকতো, তাহলে কিন্তু আমাকে কেউ কোনো দোষ দিতে পারতো না, যে তার বাচ্চাকে সে কীভাবে মানুষ করবে বা করছে সেটা কেউ দেখতো না। কিন্তু এখন আমি এখানে আছি, সবাই আমার দিকে আঙুল তুলবে যে বাচ্চাগুলোকে এভাবে করছে। তো আমার দাদার ট্রিটমেন্টের তো অনেক টাকা খরচা হয়ে গেছে, তো আমার নিজের ট্রিটমেন্ট এখন বন্ধ আছে, সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, অনেক টাকা ধারও আছে আমাদের এখনো। সবসময় একটাই চিন্তা, আমারও তো বয়স হচ্ছে, আরও কবে আমি নিজের ট্রিটমেন্ট করাবো। কী বলো তো, মেন তো টাকা পয়সা দরকার না, টাকা পয়সা ছাড়া আর কি করা যাবে। তো এখন লোকের ধার দেনা শোধ করবো, না নিজের ট্রিটমেন্ট করাতে যাব, না কি করব, সেই নানা রকম চিন্তা মাথার মধ্যে আছে। তারপরে তো এই দুটো বাচ্চাকে নিয়ে তো প্রচুরই যেদিন সে স্কুল চলে যায় সেদিনকে একটু বাড়িতে ঝামেলাটা কম হয়, নাহলে এত ঝামেলা করে, বেশি করে বরুণ, এত ঝামেলা করে কেউ বেড়ে ওঠে না ওর সঙ্গে। মা, বাবা, তারপর বৌদি, আমি, শুধু ওর পেশাবু থাকলে একটু চুপচাপ থাকে, না হলে সমানে সবার সঙ্গে তর্ক করবে, কথা বলবে। তো তোমরা ওকে একটু কমেন্টে গিয়ে বলো যে ওকে দুষ্টামিটা করতে না বলো, হয়তো তোমাদের কথাও শুনতে পারে। আমাদের কথা তো শুনছে না, হয়তো তোমাদের কথা শুনবে। তোমরা ভালোবেসে ওকে যদি বলো যে চুপচাপ থাকতেই, পড়াশোনা করে, কিন্তু আগের মতো করছে না। তারপর টিউশন, স্কুল সবাই তো জানে না, সবাই ও আর ওকে বকাবকি বা মারধর করতেও তাদেরও খারাপ লাগে, সবাই জানে যেহেতু ঘটনাটা। তো যে চলে গেছে তার কথা চিন্তা করে তো আর সে ফেরত আসবে না, কিন্তু এখন আমাদেরকে সেই কষ্টের কথা মনে রেখেও আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। বাবা তো অসুস্থ, বাবা, মা, বৌদি,
আর দাদার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই আমরা এখন মানে মনের মধ্যে কষ্ট থাকলেও সবাইকে এখন ভালো থাকতে হবে। তো সেইভাবে আমরা বেঁচে আছি, আর কি করব। তো দুঃখ সারা জীবন থাকবে, দাদার কথা কি আর ভোলা যায় বলো। তো আমার দাদা যদি অনেক বয়স হয়ে যেত তাহলে মানা যায় যে বয়স হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমার দাদার সেটা কি যাওয়ার বয়স বলো? আমার দাদার বয়স হয়েছে 40, বেশি বয়স হলো। আমার বৌদিও বেশি বয়স না, আমার বৌদিকে দেখেছো তোমরা, বৌদির ওই 25 মতো হবে। তো এইভাবে সবাই আছি আর কি। তোমাদের সবাইকে একটা কথাই বলি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রাস্তায় বেরোলে সবাই সতর্ক হয়ে রাস্তায় হাঁটাচলা করো, সবাই ভালো থাকো। আর বেশি কিছু বলছি না। আর এখন পুচকি বলো, বরুণ বলো, ওদেরকে কোথাও যদি মানে পুচকিকে নাচের স্কুলে ভর্তি করেছি, ওখানে নিয়ে গেলে ও যদি বড় গাড়ি দেখে না, আমাকে একবার ধরে টানবে, তার বেসাবুকে একবার ধরে টানবে, বড় গাড়ি আসছে, বড় গাড়ি আসছে, কেমন করবে জানো। তখনই মানে খুব খারাপ লাগে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, রাখছি এখন।